আসসালামু আলাইকুম। আমি ডক্টর পুষ্পিতা শারমিন, বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ হিসেবে আছি ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে টেস্ট টিউব বা আইভিএফ চিকিৎসা পদ্ধতি। আপনাদের প্রায়ই প্রশ্ন থাকে যে আইভিএফ বা টেস্ট টিউব চিকিৎসা পদ্ধতিটি কী এবং কিভাবে করা হয়। প্রথমেই আসি যে টেস্ট টিউব বা আইভিএফ চিকিৎসা পদ্ধতিটি কী। এটি হচ্ছে যে যখন ডিম্বাণু এবং শুক্রাণুকে শরীরের বাইরে নিষিক্তকরণের মাধ্যমে ভ্রূণ তৈরি করা হয় এবং সেই ভ্রূণটিকে জরায়ুতে প্রতিস্থাপন করা হয়, এই পদ্ধতিটিকে বলা হয় টেস্ট টিউব বা আইভিএফ চিকিৎসা পদ্ধতি। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি হচ্ছে শরীরের বাইরে। এখন আসি যে কখন বা কি কি কন্ডিশনে এই চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হতে পারে। সেটি হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে প্রথমে আসি যে কী কারণে টেস্ট টিউব চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হতে পারে। সেটি হচ্ছে যে যদি মহিলাটির দুটি টিউবই ডিম্বনালী কোনো কারণে বন্ধ হয়ে যায় এবং অকার্যকর হয়ে যায়, তখন আমাদের সরাসরি টেস্ট টিউব বা আইভিএফ চিকিৎসা পদ্ধতিতে চলে যেতে হয়। এছাড়া যদি গ্রেড 3-4 এন্ডোমেট্রিওসিস, অনেক সময় দেখা যায় যে গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস ফ্রোজেন পেলভিস, অর্থাৎ রোগীর একদম তলপেটে অ্যাডহেশন হয়ে এত বেশি খারাপ অবস্থা তৈরি হয়েছে যে তখন আসলে স্বাভাবিক যে চিকিৎসা পদ্ধতিগুলো সেগুলোর মাধ্যমে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। এছাড়া আরও কিছু কন্ডিশন আছে, যেমন আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, অর্থাৎ মহিলা এবং পুরুষ দুজনেরই কোনো সমস্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। মহিলাটির মাসে মাসে নিয়মিত হচ্ছে, ডিম্বনালী খোলা আছে, শুক্রাণু ভালো আছে, তারপরও প্রেগনেন্সি হচ্ছে না। এই কন্ডিশনটাকে বলা হয় আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, অর্থাৎ ইনফার্টিলিটির কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না আপাত দৃষ্টিতে। তখন আমরা সরাসরি টেস্ট টিউব চিকিৎসা পদ্ধতিতে চলে যেতে হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে মহিলাদের ডিমের পরিমাণ অনেক বেশি যদি কমে যায়, তখনও সরাসরি আইভিএফ চিকিৎসা পদ্ধতিতে চলে যেতে হয়। এই হলো যে মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে টেস্ট টিউব চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হতে পারে। এখন আসি যে পুরুষের ক্ষেত্রে। পুরুষের কিছু কন্ডিশন আছে, যেমন সবচেয়ে বেশি যেটি আমরা পেয়ে থাকি সেটি হচ্ছে অ্যাজোস্পার্মিয়া বা বীর্যের শুক্রাণু অনুপস্থিত। দুটি কারণে এটি হতে পারে। প্রথমত, যদি দেখা যায় যে শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু সেটি বাইরে বের হয়ে আসতে পারছে না। পুরুষের টেস্টিসে শুক্রাণু তৈরি হয় এবং সেটি একটি নালী দিয়ে বাইরে এসে বীর্যের সাথে বাইরে বের হয়। কোনো কারণে যদি এই শুক্রাণু বের হওয়ার পথটি বন্ধ হয়ে যায়, সেটি হতে পারে ইনফেকশন থেকে বা অন্য কোনো কারণে, তখনও কিন্তু অ্যাজোস্পার্মিয়া কন্ডিশনটি হতে পারে। আরও একটি কারণ যেটি দেখা যায় যে কোনো কারণে যদি শুক্রাণু তৈরি হয় কমে যায়, তখনও দেখা যেতে পারে যে রোগী অ্যাজোস্পার্মিয়া নিয়ে আসতে পারেন। আবার দেখা যায় যে হরমোনাল সমস্যার কারণে তার শুক্রাণু তৈরি হচ্ছে না। এই সকল পরিস্থিতি এই অ্যাজোস্পার্মিয়া রোগীদেরও দেখা যায় যে আমাদের টেস্ট টিউব বা আইভিএফ এবং আইভিএফেরও অ্যাডভান্স টেকনোলজি ইক্সিতে চলে যেতে হয়। এছাড়া আরও কিছু কন্ডিশন আছে, যেমন রেট্রোগ্রেড ইজাকুলেশন। এই সকল পরিস্থিতিতেও আমাদের টেস্ট টিউবের শরণাপন্ন হতে পারে। এখন আসি রোগীদের যে প্রশ্নটি থাকে যে কিভাবে আইভিএফ চিকিৎসাটি করা হয়। প্রথমেই আমরা হাজব্যান্ড ওয়াইফের বিস্তারিত ইতিহাস নিয়ে শারীরিক এবং ল্যাব ইনভেস্টিগেশনগুলো করে তাদের দুজনের যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে, যেমন ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, হরমোনাল প্রবলেম থাকে, থাইরয়েডের সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে, সেই সমস্যাগুলোকে আমরা কন্ট্রোলে নিয়ে আসি। প্রথমে তাদেরকে এই টেস্ট টিউবে যাওয়ার আগে প্রস্তুত করে নেওয়া হয়। আবার যদি ওজন বেশি থাকে, ওজনটাও কমিয়ে নিয়ে আসা হয়। এরপরে চিকিৎসা পদ্ধতিটি সাধারণত শুরু হয় মাসিকের সময়। মাসিকের প্রথম 3 দিনের ভিতরে আমরা ডিম বড় করার ইনজেকশন শুরু করি। মহিলাকে আমরা প্রতিদিন ইনজেকশন দেই এবং 3 দিন, 4 দিন, 2 দিন পর পর টিভিএস করে দেখি যে ডিম বড় হচ্ছে কিনা। সাধারণত 10 থেকে 12 দিন সময় লাগে ডিম বড় হতে। ডিম বড় হওয়ার পরে সেটি টিভিএস গাইডেড, মহিলাকে অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা টিভিএস গাইডেড ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিয়ে আসি এবং সেটিকে ল্যাবে প্রসেস করা হয়। একই দিনে হাজব্যান্ডের শুক্রাণু ল্যাবে যেভাবে তিনি সিমেন স্যাম্পলটা দেন, যদি তার শুক্রাণুর রিপোর্ট স্বাভাবিক হয়ে থাকে, তাহলে সেই শুক্রাণু দেওয়ার পরে প্রসেসিং করার পরে সেই শুক্রাণু এবং ডিম্বাণুকে একটি ডিশের মধ্যে রেখে সেটিকে ফার্টিলাইজেশনের জন্য রাখা হয় এবং সেটি পরবর্তীতে চেক করে দেখা হয় যে ফার্টিলাইজেশন হয়ে
হয়েছে কিনা। সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে ভ্রূণটি একটি পর্যায়ে পৌঁছানোর পর সেটি আমরা ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপন করি এবং জরায়ুতে প্রতিস্থাপন করার 2 সপ্তাহ পরে ব্লাডের একটি টেস্ট করে আমরা বুঝতে পারি যে প্রেগন্যান্সি হলো কিনা। আর যদি অ্যাজোস্পার্মিয়া প্রবলেম থাকে তখন আমরা কিছু হরমোন টেস্ট করি, পাশাপাশি আমরা টেস্টিসের আলট্রাসোনোগ্রাম করে দেখি যে টেস্টিসের ভলিউমটা কেমন, ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখা হয় যে টেস্টিসের ভলিউম কেমন। পাশাপাশি আমরা কিছু প্রসিডিউর আছে, সেগুলোকে বলা হয় পেসার, টেসার, টিসি। অর্থাৎ আমরা টেস্টিস থেকে ফ্লুইড নিয়ে, এপিডিডাইমিস থেকে ফ্লুইড নিয়ে অথবা টেস্টিস থেকে টিস্যু নিয়ে ল্যাবে পরীক্ষা করে দেখি যে শুক্রাণু আছে কিনা। যদি শুক্রাণু থাকে সেটি ফ্রিজ করে রাখা যায়। আবার অনেক সময় দেখা যায় যে যদি শুক্রাণুর কোয়ালিটি ভালো না থাকে আমরা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে পরবর্তীতে যখন আইভিএফ প্রসিডিউর শুরু হয় তখন ওভাম পিক আপ অর্থাৎ ডিম্বাণু কালেকশনের দিনে আবার সেই পেসা টেসার মাধ্যমে শুক্রাণুটি নিয়ে ইক্সি পদ্ধতির মাধ্যমে অর্থাৎ মাইক্রোস্কোপের আন্ডারে একটি ডিম্বাণুর ভিতরে একটি শুক্রাণু প্রবেশ করানো হয় এবং পরবর্তীতে দেখা হয় যে নিষিক্তকরণ হলো কিনা এবং ভ্রূণ তৈরি হলো কিনা। ভ্রূণ তৈরি হওয়ার পরে সেটিকে একই পদ্ধতিতে জরায়ুতে, স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। এই হলো পুরো প্রক্রিয়াটি। এখন রোগীদের যে প্রশ্ন থাকে যে আসলে সফলতার হার কতটুকু। সফলতার হার নির্ভর করে আসলে রোগীর বয়স এবং ডিমের কোয়ালিটি, পরিমাণ কেমন, ডিমের গুণগত মান কেমন, শুক্রাণুর গুণগত মান কেমন এবং যে ভ্রূণটি তৈরি হচ্ছে সেটির কোয়ালিটি কেমন। ভ্রূণেরও কিছু গ্রেডিং করা হয়, অর্থাৎ ভ্রূণটি কি ভালো কিনা এবং জরায়ুর ভিতরের অবস্থা কেমন আছে। এই সব কিছু মিলিয়ে আসলে সফলতার হারটি নির্ভর করে এবং এভারেজের সফলতার হার হচ্ছে 30 থেকে 35%। যদি বয়স কম হয়, ডিমের পরিমাণ ভালো থাকে, অনেক সময় 50% ক্ষেত্রেও সফলতা চলে আসে। এখন অনেকে জানতে চান যে আমাদের খরচটা কিরকম হবে। তো এভারেজে আসলে এটা কিছুটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, কারণ কার কতটুকু ড্রাগ লাগছে সেটির উপরেও খরচটা কম বেশি হতে পারে। তবে এভারেজে 3 লাখ থেকে 3.5 লাখ টাকার মতো খরচ হতে পারে। তো এই হলো পুরো প্রক্রিয়াটি, যে টেস্ট টিউব বা আইভিএফ চিকিৎসা পদ্ধতিটি। তো আশা করছি দর্শক আপনারা যাদের বিভিন্ন প্রশ্ন ছিল যে কেন টেস্ট টিউব চিকিৎসা পদ্ধতি করা হয় বা কিভাবে এটি করা হয়, কতদিন লাগতে পারে এবং এর সাকসেস রেট কতটুকু, এই সমস্ত বিষয়গুলো নিশ্চয়ই আপনারা এতক্ষণে জানতে পেরেছেন। তো আপনাদের কারো যদি যে সমস্যাগুলোর কথা আমি বললাম সে ধরনের কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা নেবেন। ধন্যবাদ।